আমাদের গর্ভধারিণী মাকে আমরা আগামী মাসে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছি। আমার মায়ের 4 ছেলে, আমি একমাত্র কন্যা, সবার ছোট। বাবা যখন মারা যান তখন আমার কেবল 6 বছর বয়স। বড় ভাইয়া মাত্র কলেজে, 5টা নাবালক সন্তান নিয়ে সেই সময়টা মা গভীর সমুদ্রে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। মায়ের মনোবল ছিল অসীম। একটা কলেজে মা তখন ইংরেজি পড়াতেন। আমাদের মা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স করেছিলেন। বাবার ছিল মোটামুটি একটা বিজনেস। আমরা সুখী পরিবার ছিলাম, কারণ মা চাকরির পাশাপাশি আমাদের এবং সংসারের প্রতি খুবই কেয়ারিং ছিলেন। বাবা মায়ের সম্পর্কটাও ছিল শ্রদ্ধাপূর্ণ। হঠাৎ একদিন সকালে আমাদের বাবার আর ঘুম ভাঙলো না। মা যতটা ভেঙে পড়লেন তার চেয়ে বেশি আমাদেরকে বুকে আগলে নিলেন। আমরা মায়ের 5টি পিতৃহীন সন্তান। মায়ের কাছে হয়তো সেটাই মুখ্য হয়ে উঠেছিল। বাবা টাকা পয়সা তেমন কিছু রেখে যেতে পারেননি, শুধুমাত্র আমাদের এই একতলা বাড়িটা ছাড়া। বাবা মারা যাবার কয়েক মাস পর মা ব্যাংক থেকে কিছু লোন নিয়ে দুস্থ মহিলাদের কাজে লাগিয়ে একটা বুটিক শপ চালু করলেন। চাকরি ব্যবসা সব মিলে মা তখন চরম ব্যস্ত সময় কাটাতেন। আমাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর যুদ্ধে আমাদের যোদ্ধা মা আমাদেরকে কোনো কষ্ট বুঝতে দিতে চাইতেন না। ঘামে ভেজা মুখটা সব সময় আমাদের পজিটিভ কথা শোনাতেন। সময়ে আমরা বড় হতে থাকলাম। বড় ভাই ডাক্তার হবার পর মায়ের পাশে দাঁড়াতে মা যেন এক শক্তি ফিরে পেলেন। মেজ ভাই মায়ের আপত্তি সত্ত্বেও বন্ধুদের সাথে ব্যবসা শুরু করলেন। সংসারের প্রতি তার কোনো দায়িত্ববোধ কাজ করতো না। সেজ ভাই একটা এনজিওতে ভালো অবস্থানে আছেন, আর ছোট ভাইটা হেলথ মিনিস্ট্রিতে। আমাকেও মা নিজে পছন্দ করে ডাক্তার ছেলে দেখে বিয়ে দিলেন। মোটামুটি সবার ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে পরিপূর্ণ বাগান হয়ে উঠলো। শুধু সেই বাগানের মালির কথা, তার ত্যাগের কথা আমরা ভুলতে বসলাম যেন। মা আমাকে নিজে পছন্দ করে বিয়ে দিলেও ইরফানকে একদমই আজকাল সহ্য করতে পারেন না মা। কারণ একটাই, ইরফান সাভারে যে প্রাইভেট হসপিটালে চাকরি করত, হঠাৎ করে সে সেই চাকরি ছেড়ে বাসায় বসে প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিল। তার বক্তব্য হলো 2 দিন পর পর গার্মেন্টসের ছেলেরা হাসপাতালে ভাঙচুর করবে, আর কসাই বলে মারমুখী আচরণে শার্টের কলার চেপে ধরবে। এটা আমি মানবো না, আমি তার সাথে পেরে উঠিনি। তাই ভাগ্যকে মেনে নিয়ে মোটামুটি দৈন্য দশাময় এক জীবন কাটিয়ে যাচ্ছি। সাভারের এই 2 কাঠা জমিতে আমাদের 3 রুমের ছোট্ট একটা বাসা। সামনের রুমে ইরফানের চেম্বার, ভিতরের দুটো রুমে একটাতে আমার নবম শ্রেণী পড়া মেয়ে এশা থাকে, আর একটাতে আমরা। ড্রয়িং ডাইনিং বলে কিছুই নেই। বারান্দা পলিথিনে ঘিরে একটা খাবার টেবিল। আমার ভাইদের অবস্থার কাছে আমার অবস্থা শোচনীয়। তাদের বাড়িঘর কাচের মতো ঝকঝকে, আভিজাত্যের ছোঁয়া চোখে পড়ার মতো। মায়ের কাছে মাঝে মাঝেই আসি। মা বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস ছাড়েন আমার কথা ভেবে। ভাইদের সমৃদ্ধ জীবনের ছবি তুলে ধরেন আমার সামনে। সেখানে ইরফান পরাজিত কেউ, যাকে দেখলেই মা সহ্য করতে পারেন না। কারণ ইরফানের কাছে মায়ের প্রত্যাশা ছিল বেশি। একমাত্র মেয়ের এই জীবন মায়ের কাম্য ছিল না। বাবার এই বাড়িটাতে মা এখন একাই থাকেন। সাথে থাকেন আমাদের পুরাতন মানুষ মতিয়া খালা। মা ফুলের চাষ করেন, এক ঝাঁক কবুতরও আছে, আর আছে মায়ের একটা পোষা বিড়াল। এই 76 বছর বয়সে মা নিজের মতো করে বাঁচতে শিখে গিয়েছেন। ভাইয়েরা যার যার মতো। মাঝে মাঝে চোখের দেখাটা দেখে যান। মা এতেই খুশি। আমি আর ইরফান সকাল সকাল সবার থেকে রওনা হলাম। আজ শুক্রবার, ভাইয়ারা জরুরি মিটিং এ ডেকেছেন। এর আগে তো কখনো এভাবে ডাকেননি। কি এমন জরুরি কথা? বৈষয়িক কোনো ব্যাপার? ইরফানের বৈষয়িক ব্যাপারে কোনো আগ্রহ নেই। তার জন্য সৈন্যার জীবনে উত্তম ছিল হয়তো। আমাদের বাড়িতে বহু দিন পর আমরা 5 ভাই বোন একত্রে হয়েছি। আমি ইরফানকে বললাম ওর বন্ধু শামীম ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে দুপুরের মধ্যেই যেন ফিরে আসে। মায়ের বিরক্ত মুখ আমার দেখতে ভালো লাগে না। বসার ঘরে ভাইয়েরা ফাইল পত্র নিয়ে খুবই গুরু গম্ভীর ভাবে আলোচনা শুরু করেছেন। আমি তেমন কিছু বুঝে উঠতে পারছি না। মা রান্নাঘরে মতিয়া খালাকে নিয়ে ব্যস্ত রান্না বান্নায়। কোন ছেলে কি খাবে, কতদিন পর মায়ের এই সুযোগ হলো। দুপুরে খাবার শুরু করার আগেই বড় ভাইয়া মূল আলোচনায় বসলেন। আজ তো জুম্মাবার, নামাজ বাদ দেয়া যাবে না। আমাদের বাড়িটা যেহেতু ব্যস্ত লোকেশনে, সুতরাং এটাকে এভাবে ফেলে রাখা অযৌক্তিক। মায়েরও বয়স হয়েছে, এভাবে একা থাকা নিরাপদ না। সুতরাং বাড়িটাকে ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ভালো একটা
ডেভেলপারের সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে। এখন মায়ের মতামত। মা হয়তো বলার মতো কোনো কথাই পাচ্ছেন না, শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন বহুদিন আগের বাবার লাগানো কামিনী গাছটার দিকে। আমি নীরবতা ভেঙে বললাম, মা তাহলে কোথায় থাকবেন? ভাইয়েরা নানা অজুহাত দাঁড় করালেন। ভাবিদেরও তো বয়স হয়ে গেছে, মাকে কিভাবে টেক কেয়ার করবেন? কারো আবার গেস্ট রুম নেই, কারো গেস্ট রুমে কুত্তা বিড়াল পালে, কারো বাচ্চাদের পড়ালেখার বড্ড চাপ। আমি ভাবছি কি ভয়ঙ্কর সমস্যা জর্জরিত আমার ভাইদের জীবন। কুত্তা বিড়ালের ঘর হয় অথচ একজন মায়ের ঘর হয় না। যে মা না থাকলে তারা কুত্তা বিড়ালের সমানও হতে পারতো না। মেজো ভাইয়া বললেন, মাকে নিয়ে চিন্তা কিসের? আমরা একটা ভালো ওল্ড হোমের সাথে যোগাযোগ করে মোটামুটি সব ফাইনাল করে এসেছি। এসি রুম, খাওয়া দাওয়া, ভিআইপি মানের পরিবেশটাও মনোরম। আরো অনেকে যেহেতু আছেন, মায়ের নিঃসঙ্গতাও রাখবে না। তাছাড়া আমরাও রেগুলার মাকে দেখতে যাব। মা মাঝে মাঝে আসতেও পারবেন আমাদের কাছে। কি বলো মা? মা শান্তভাবে বললেন, তোমরা এখন বড় হয়েছো, বুঝতে শিখেছো। যতটা তোমরা বোঝো ততটা আমি হয়তো বুঝি না। আমাকে কবে যেতে হবে সেখানে? মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমাদের মা বড্ড ভারী, ছেলে মেয়েদের সংসারে তার এতটুকু জায়গা হচ্ছে না। আমিও তো আমার মায়ের সন্তান, 10 মাস আমিও তো মায়ের পেটে ছিলাম। প্রসব বেদনা তো ছেলে বা মেয়ে ভেদে ভিন্ন নয়। তবে আমি কেন চুপ করে আছি? সেদিনের পর থেকে আমি কেন ঘুমাতে পারছি না? ইরফান ঠিকই বুঝেছে আমার কষ্ট। বাইরে টিপটিপ বৃষ্টি, মধ্যরাতে আমি বারান্দাতে বসে আছি। ইরফান আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি কাল সকালের বাসে ঢাকা যাবে। কেন? মায়ের কাছে। কোন মুখে যাব? কাল সারাদিন মায়ের টুকটাক গোছগাছ করে দেবে। মানে? আমি পরশু সকালে একটা মাইক্রোবাস নিয়ে আসবো। কেন? মা আসবেন তাই? আমরা এখন থেকে মায়ের সাথেই থাকবো। আমরা নিজেরাই তো ভালো মতো চলতে পারি না, এখন থেকে চলবো। ছোটবেলা থেকেই আমার মা ছিল না বলেই হয়তো আমি ছন্নছাড়া টাইপের। মা আসলে আমি সব গুছিয়ে নেব, হাসপাতালে জয়েন করব। এছাড়া ঘরের পাশে মায়ের জন্য একটা বারান্দা সহ ঘর বানাবো। সামনে কামিনী ফুলের একটা গাছও থাকবে। আর মতিয়া খালাও মায়ের সাথেই থাকবেন। যাও এখন শুয়ে পড়ো, সকাল সকাল রওনা হবে কিন্তু। আমি এশাকে স্কুলে দিয়ে আসবো। কি এক অচেনা ফুলের গন্ধ ভেসে আসছে, অসম্ভব মিষ্টি সেই ঘ্রাণ। আমি ইরফানের হাতটা ধরে আছি। এতকাল আমি মানুষটাকে কত সাধারণ ভেবেছিলাম, অথচ সেই মানুষ হিসেবে কত রথী মহারথীর ঊর্ধ্বে বুঝতেই পারিনি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থেকো।